আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে আমরা জেনে নেব রবিনসন ক্রুশো বাই ড্যানিয়েল ডিফো। তো ড্যানিয়েল ডিফোর লেখায় রবিনসন ক্রুশোর যে ফুল টাইটেলটা সেটাকে আমরা দেখে নিই। দ্য লাইফ অ্যান্ড স্ট্রেঞ্জ সারপ্রাইজিং অ্যাডভেঞ্চার অফ রবিনসন ক্রুশো, যে জীবনী এবং যে অদ্ভুত একটা সারপ্রাইজিং অ্যাডভেঞ্চার রবিনসন ক্রুশোর লাইফের, সেইটার বর্ণনা। তো এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে কে? রবিনসন ক্রুশো। রবিনসন ক্রুশো হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট বা নায়ক, এবং তিনি খুব বেশি পছন্দ করতেন অ্যাডভেঞ্চারাস লাইফ। তিনি ভ্রমণ পিপাসু ছিলেন, ভ্রমণে যাবেন, এটা হচ্ছে তার খুব বেশি ইচ্ছে ছিল। তো উনি জন্মগ্রহণ করেছিলেন 1632 খ্রিস্টাব্দে ইয়র্কে। এটা একটা ইংলিশ সিটি অফ ইয়র্ক, এবং তার ফাদার ছিলেন একজন জার্মানি, মাদার ছিলেন একজন ইংলিশ উইম্যান। তো তার বাবা চেয়েছিলেন যে রবিনসন ক্রুশো বড় হয়ে একজন আইনজীবী হবেন, বাট রবিনসন ক্রুশো চেয়েছিলেন যে তিনি অ্যাডভেঞ্চারে যাবেন। তো ওনার বাবা তাকে যুক্তি দিয়েছিলেন যে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারে কারা যায়? যারা একেবারে গরিব, তারা খেতে পায় না, তখন তারা কি করে? এক দেশ থেকে অন্য দেশ তারা হচ্ছে তাদের জীবন জীবিকার তাগিদে যায়, অথবা যারা ধনী তারা রিল্যাক্সে কী করে, এক দেশ থেকে অন্য দেশ অ্যাডভেঞ্চারাস লাইফে যায়। ইভেন যারা গবেষক, যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, গবেষণার কাজে তারা অ্যাডভেঞ্চারাস লাইফ অ্যাকসেপ্ট করে। বাট তুমি তো এর কোনোটাই না, তাহলে তুমি কেন অ্যাডভেঞ্চারাস লাইফ অ্যাকসেপ্ট করবা? সেখানে কি কেন যাবা? তার বাবা তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও রবিনসন ক্রুশো তার বাবার কথা না শুনে সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং সে সমুদ্র যাত্রায় অ্যাটেন্ড করে। তো রবিনসন ক্রুশো প্রথমে লন্ডন হয়ে, মানে প্রথমে হচ্ছে গিয়ে লন্ডনের দিকে এগোলো, এবং সেখানে সে একটা ঘূর্ণিঝড়ে তার জাহাজ অ্যাটাক হলো, এবং ঝড়ে সব কিছু তছনছ হয়ে গেল, এবং তার সঙ্গে যে ক্রিউ বা নাবিকেরা ছিল সবাই কিন্তু মারা গেল, শুধুমাত্র একজনই বেঁচে গেল, তিনিই হচ্ছেন রবিনসন ক্রুশো। তারপর তিনি সেইখান থেকে কোনো মতে একা ব্যাক করলেন, এবং আবারও তিনি সি ভয়েজ বা অ্যাডভেঞ্চারের জন্য আবারও সমুদ্র যাত্রা করলেন, এবং সেইখানেও তার যাত্রা হলো আফ্রিকাতে গিয়ে তিনি কি হলেন, তার জাহাজটা জলদস্যু, যেটা হচ্ছে টার্কিশ পাইরেট শিপ, তাদের দ্বারা আক্রান্ত হলো। জলদস্যু মানে তুর্কির যে জলদস্যু, তারা তাদের পুরো জাহাজটাকে অ্যাটাক করলো এবং পুরো জাহাজে সবাইকেই মেরে ফেললো। এখানে আবারও একজন বেঁচে গেলেন, তিনি হচ্ছেন রবিনসন ক্রুশো। তিনি ওখানে বেঁচে যাওয়ার পর তাকে তারা কি করলো, একজন স্লেভ বানিয়ে ফেললো। টার্কিশরা রবিনসন ক্রুশোকে তাদের দাসত্ব বা দাস বানিয়ে ফেললো, এবং সেখানে সে শুধু রবিনসন ক্রুশোই না, তার সঙ্গে এই যে জুরি আমরা দেখতে পাচ্ছি, জুরি একজন ব্ল্যাক স্লেভ, সেও একই সঙ্গে দাসত্ব বরণ করেছিল, এবং তারা সেখানে 2 ইয়ার্স দাসত্ব বরণ করলো, এবং তাকে খুবই দাস অবস্থায়, তো বুঝতেই পারছেন যে কীভাবে একজন স্লেভকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। তো রবিনসন ক্রুশোর ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু হয়নি, তাকে নির্যাতিত হতে হয়েছে, এবং সে সবসময় চেষ্টা করেছে যে কী করে এইখান থেকে সে পালিয়ে বাঁচতে পারে। এবং তাদেরকে রবিনসন ক্রুশো, জুরি, এদেরকে দিয়ে মাছ ধরানো হতো, এবং মাছ ধরানোর জন্য খুব ছোট ছোট বোট দেওয়া হতো, যাতে করে মানে বড় কিছু বোট হলে তো সমুদ্র পার হয়ে তারা চলে যেতে পারবে কোনো একটা আইল্যান্ডে, বাট যাতে তারা বেশি দূরে কোথাও যেতে না পারে, যেমন তাদের ছোট বোটে মাছ ধরতে দেওয়া হতো। তো একদিন তারা মাছ ধরতে গিয়েছে, এবং মাছ ধরতে গিয়ে রবিনসন ক্রুশো এবং জুরির সঙ্গে দেখা হয় পর্তুগিজদের একটা শিপ আসছিল, পর্তুগিজ ক্যাপ্টেন সেইখানে তাদেরকে হেল্প করে, এবং রবিনসন ক্রুশোর পর্তুগিজ ক্যাপ্টেনকে তার সমস্ত লাইফের কথা বলে, এবং পর্তুগিজ ক্যাপ্টেন তাকে ওখান থেকে পালিয়ে আসতে হেল্প করে। এবং যেটা হচ্ছে যে ব্ল্যাক স্লেভ জুরি, তাকেও তারা নিয়ে যেতে চায়, যে তাকে 10 বছর স্লেভ হয়ে থাকতে হবে, তারপরে সে মুক্তি দিবে। বাট জুরি যেতে চায় না, কারণ জুরি ভাবে যে যদি আমি যেতে গিয়ে কোনোভাবে ধরা পড়ি টার্কিদের হাতে, তাহলে কি হবে, তারা আমাকে একদম মেরেই ফেলবে, তার চেয়ে বরং আমি মানে ওদের হাতে মৃত হওয়ার চেয়ে আমার বরং স্লেভ হয়ে থাকাই বেটার। বলে জুরি কিন্তু সেইখানে আর যায় না, বাট রবিনসন ক্রুশো পর্তুগিজ নাবিকের হেল্প নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়, এবং পালিয়ে যায় হচ্ছে ব্রাজিলে গিয়ে রবিনসন ক্রুশো প্রায় 4 ইয়ার্স সেইখানে
চিনি ব্যবসা করে এবং অনেক বেশি সম্পদশালী হয়ে ওঠে। তখন ওইখানে সম্পদশালী হয়ে ওঠার ফলে রবিনসন ক্রুসোরও কিন্তু প্রয়োজন হয়। রবিনসন ক্রুসো এবং তার যে ব্যবসায়ী পার্টনাররা ছিল সবাই কিন্তু চায় যে তাদেরও কিছু দাস প্রয়োজন, ব্যবসা বাণিজ্য অনেক বড় হয়েছে, এখানে কিছু সার্ভেন্ট দরকার। ইভেন রবিনসন ক্রুসো চাইছিল যে তারও কিছু দাস প্রয়োজন। এই জন্য তারা কিন্তু সেইখান থেকে আবারও একটা শিপ হয়ে যে যায় এবং শিপ হয়ে যে যায় তারা দাসের সন্ধানে। সেখানে গিয়ে আবারও একটা সমুদ্রে বড় একটা ঘূর্ণিঝড় শুরু হয় এবং সেই ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজে সবাই মারা যায়, কিন্তু সেইখানে আবারও বেঁচে যায় রবিনসন ক্রুসো। এবং সেখানে হয় কি, তাদের জাহাজটা কিন্তু একটা আইল্যান্ডের পাশে গিয়ে বালিতে এইরকম খাড়া হয়ে অর্ধেক মতো আটকে যায় বালির মধ্যে। তো সবাই মারা যায় এবং রবিনসন ক্রুসোই শুধু সেইখানে একাই বেঁচে ওঠে এবং সে একটা আনহ্যাবিটেড আইল্যান্ডে গিয়ে আশ্রয় নেয়। মানে আনহ্যাবিটেড আইল্যান্ড বলতে একটা পরিত্যক্ত আইল্যান্ড যেখানে কেউই বসবাস করে না, শুধু একা রবিনসন ক্রুসো সেইখানে আশ্রয় নিল। তো সে যখন নিজেকে মানে চেতন অবস্থায় পেল তখন দেখলো যে সে এরকম আনহ্যাবিটেড একটা আইল্যান্ডে আছে এবং সে দেখতে পেলো যে সামনেই তার হচ্ছে জাহাজটা অর্ধেক বালির মধ্যে আটকা পড়ে এরকম খাড়া হয়ে আছে। তখন রবিনসন ক্রুসো অন্ততপক্ষে একটু আশা করতে পারলো যে যাই হোক আমার ভাঙ্গাচুরা সে জাহাজটা খানিকটা হলো সেখানে আছে। এবং রবিনসন ক্রুসো আইল্যান্ড থেকে সে জাহাজের ওখানে সাঁতরে গেল, গিয়ে ভাবলো যদি জাহাজ থেকে কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারা যায় তার নিজেকে টিকিয়ে রাখার জন্য। তখন সে সেখানে জাহাজে গিয়ে পেলো যা সেগুলোর মধ্যে কিছু গান পাউডার পেয়েছিল এবং গান পাউডারগুলো নিয়ে আসলো তার লাইফ সিকিউরিটির জন্য। নিয়ে আসলো কিছু খাবার, সেখানে কিছু ড্রাই খাবার ছিল সেগুলো নিয়ে আসলো যে যতদিন সেটা দিয়ে চলে। তারপরে ওখানে তার কাছে কিন্তু বাইবেল ছিল, ধর্মীয় গ্রন্থ, সেইটাও নিয়ে আসলো। তার কাছে একটা এক্স বা কুড়াল, পেরেক এবং আরও সেখান থেকে আনলো ডগ আর একটা ক্যাট, একটা কুকুর এবং একটা বিড়ালও জাহাজ থেকে সে সাঁতরে সাঁতরে যে আনহ্যাবিটেড আইল্যান্ডে নিয়ে আসলো। আনহ্যাবিটেড আইল্যান্ডে নিয়ে এসে সেইখানে তার দিন যাচ্ছে। সে জাহাজ থেকে যে খাবারগুলো নিয়ে এসেছিলো সে খাবারগুলো খাচ্ছে, কিন্তু এইভাবে তো বেশি দিন যেতে পারে না, তার খাবারগুলোতে তো একটা শর্টেজ চলে আসছে, ঘাটতি চলে আসছে। তখন সে কী করবে, তখন সে হাঁটতেছে আইল্যান্ডে এবং হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখতেছে বেশ কিছু ছাগল, ভেড়া বা এরকম কিছু পশু পাখি আর কি, যেটা সে তার খাওয়ার উপযুক্ত। তখন তার কাছে যে গান পাউডারটা ছিল সে গান পাউডারটা দিয়ে সেগুলোকে সে শ্যুট করলো এবং সেগুলোকে সে খেয়ে জীবিকা নির্বাহ করলো। এবং সে আরও হাঁটতে হাঁটতে একবারে দেখে যে কিছু ফলমূলের গাছ আছে, সেখান থেকেও সে ফলমূল খাচ্ছে। বাট এই করতে করতে তো এক সময় তার এগুলো শেষ হয়ে আসবে। শেষ হয়ে যখন আসছে তখন তার কাছে কিন্তু জাহাজ থেকে নিয়ে আসা কিছু বার্লি ছিল। তখন ভাবলো যে করি আমি তাহলে এখানে একটু বার্লি চাষ করি। সেও আনহ্যাবিটেড সেই দ্বীপে কিন্তু বার্লি ছিটিয়ে বার্লিরও একটা চাষ করলো এবং যখন দেখলো যে বার্লির ফলন হয়েছে তখন কিন্তু সেখানে পশু পাখি এসে সেগুলো খেতে শুরু করলো। তার জন্য সে কিন্তু একটা, আমরা যেমন পশু পাখি থেকে ফসল বাঁচানোর জন্য কাকতাড়ুয়া টাইপের কিছু বানাই না, সেও মানুষ টাইপের ওইরকম একটি কিছু বানিয়ে সেইখানে প্রোটেকশানের জন্য রাখলো, এটা আমরা দেখতে পাবো। তারপরে সে আবার একদিন সকালে হাঁটতেছেন দ্বীপের এক সাইড ধরে, তো হাঁটতে হাঁটতে দেখলেন যে কিছু মানুষের ফুটপ্রিন্ট মনে হচ্ছে, পায়ের ছাপ। ইভেন তিনি আরও দেখলেন যে সেইখানে মানুষের হাতের কিছু অংশ, পায়ের অংশ বা মাথা, এইরকম মানে মাথার খুলি এইরকম কিছু তিনি দেখতে পেলেন, মানে বডির কিছু পার্টস। তখন উনি ভাবলেন যে না, এই দ্বীপে শুধু আমি একাই না, আরও কেউ আছে। তখন তিনি ভাবতে লাগলেন যে কে হতে পারে, এইরকম চিহ্ন কাদের থাকতে পারে। তখন তিনি ভাবলেন যে এখানে নরখাদক রয়েছে এবং নরখাদক থাকলে সেটা রবিনসন ক্রুসোর জন্য সেফ না। যে কোনো সময় নরখাদক রবিনসন ক্রুসোকেও কী করতে পারে, অ্যাটাক করতে পারে এবং খেয়ে নিতে পারে। তো রবিনসন ক্রুসো অবজার্ভ করতে লাগলো এবং এক সময় দেখলো যে নরখাদকরা সত্যিই রয়েছে এবং তারা একজন ব্যক্তিকে নিয়ে এসে তাকে হচ্ছে আনন্দ উল্লাস করছে, তাকে এখন খাবে, তাকে খাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। তখনই রবিনসন ক্রুসোর কাছে যে গান পাউডার ছিল সেইটা দিয়ে সে সমস্ত নরখাদককে মেরে ফেললো এবং একজনকে বাঁচালো। যাকে বাঁচালো তার নাম হচ্ছে কি, ফ্রাইডে।
সেদিনটা ছিল শুক্রবার এবং সেজন্য রবিনসন ক্রুশো তার নাম রাখলো ফ্রাইডে। যে ফ্রাইডের বয়স ছিল তখন 26 ইয়ার্স, 26 বছরের একজন মানুষ। সে খুব বেশি সভ্যও ছিল না তখন। রবিনসন ক্রুশো তাকে বাইবেল থেকে কিছু শিক্ষা দিল, তাকে ধর্মীয় জ্ঞান বা বিভিন্ন জেনারেল নলেজ দিয়ে তাকে খানিকটা তার বশে নিয়ে আসলো এবং তার একজন ভালো বন্ধু হয়ে গেল। এবং শুক্রবারে তাকে পাওয়ার জন্য তার নাম রাখা হলো ফ্রাইডে। এবং ফ্রাইডে এবং রবিনসন মিলে এবার দ্বীপে দুইজন মিলে সঙ্গী হয়ে বসবাস করতে শুরু করলো। এবং তার কিছুদিন পরেই তারা আবার দেখলো যে নরখাদকরা আরও বেশ কিছুজন, দ্যাট মিনস আরও তিনজনকে নিয়ে এসে তারা হচ্ছে তাদেরকে খাবে, এই জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, আনন্দ উল্লাস করছে। এবার রবিনসন ক্রুশো কিন্তু ফ্রাইডেকেও এর মধ্যে মানে গান বা বন্দুক চালানো শিখিয়ে দিয়েছিল। তখন ফ্রাইডে এবং রবিনসন ক্রুশো এই দুইজন মিলে এবার নরখাদকদের মেরে ফেললো এবং ওরা তিনজনকে বাঁচালো। তবে মজার বিষয় হলো এখানে যে তিনজনকে বাঁচালো সে তিনজনের মধ্যে একজন কিন্তু আবারও রবিনসন ক্রুশোর বাবা, ফ্রাইডের বাবা। তো ফ্রাইডে তার বাবাকে পেয়ে তো মহা খুশি। দ্বীপের মধ্যে সে বাবাকে পেয়ে হাসলো, ইভেন খুশিতে কাঁদলো, নাচানাচি করলো, উল্লাস করলো। একটা দ্বীপের মধ্যে এরকম চিত্র আমরা পেয়ে যাই। আরও দুজন অন্য কেউ ছিল। এবার টোটাল 5 জন মিলে তারা দ্বীপের বাসিন্দা হয়ে গেল এবং দ্বীপে তারা এখানে 5 জন মিলে আরও প্রায় 3 ইয়ার্স, আরও 3 বছর মতো কাটালো। টোটালে তার তার অ্যাডভেঞ্চারাস লাইফ এখানে রবিনসন ক্রুশো কিন্তু 28 ইয়ার্স হয়ে গেল। হ্যাঁ, তো আনহ্যাবিটেড দ্বীপে কিন্তু তারা ছিল আরও 3 বছর একসঙ্গে থাকলো। থাকার পরে ওরা কিন্তু চেষ্টা করছিল যে আমরা এখান থেকে বের হওয়ার জন্য তার আগে রবিনসন ক্রুশো একটা জাহাজও বানিয়েছিল, বাট জাহাজটা সে পানিতে নামাতে যে এত ভারী যে সেটা ডুবে গিয়েছিল এবং সেটাতে সে ওখান থেকে বের হওয়ার সুযোগ পায়নি। এবং তারা 5 জন মিলে আবারও একটা জাহাজ বানালো। কিন্তু এবার হলো কি যে তাদের জাহাজটা বানিয়ে ওই জাহাজে তাদের আর জাহাজটা পানিতে নামানোরই দরকার হলো না, বিকজ ওই সময়ে সেখানে একটা ইংলিশ বোট তার পাশ দিয়ে যাচ্ছিল, ওই দ্বীপটার পাশ দিয়ে। তখন তারা হচ্ছে ইংলিশ বোটকে একটা সংকেত দিয়ে তাদের কাছে ডাকলো এবং ইংলিশ বোট যখন আসলো তখন ইংলিশ বোটের যে ক্যাপ্টেন ছিল সে কিন্তু খুবই কাইন্ড হার্টেড পারসন ছিল। এবং এখানে আরেকটা জিনিস, ক্যাপ্টেনের সঙ্গে ওখানে তার ক্রিউদের একটা মারামারি হচ্ছিল। তখন রবিনসন ক্রুশো কিন্তু ওখানে ক্যাপ্টেনকে উদ্ধার করে, মানে বাঁচায়, সেভ করে আর কি। তো ক্যাপ্টেনও তার প্রতি খুব কাইন্ড হার্টেড হয় এবং তারা রবিনসন ক্রুশোদের লাইফের সব কথা তারা শুনে তারা কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য হেল্প করে এবং তাদেরকে নিয়ে যায়। তারা হচ্ছে এবার ইংল্যান্ডে যায়। তো ইংল্যান্ডে গিয়ে রবিনসন ক্রুশোর আমরা এখানে একটা যে দেখতে পাচ্ছি যে উইডো বলে একটা মহিলা, ও রবিনসন ক্রুশো যখন সমুদ্র ভয়েজে যায় তখন সে উইডোর কাছে কিন্তু সে 200 পাউন্ড রেখে গিয়েছিল এবং উইডো একটা সততার প্রতীক। সে কিন্তু রবিনসন ক্রুশোর সঙ্গে তার ব্যাক পথে এতদিন পরে দেখা হইলেও সে তার 200 পাউন্ড তাকে ব্যাক দিয়েছিল। আর এখানে যে পর্তুগিজ ক্যাপ্টেনের কথা আমরা বললাম, সে পর্তুগিজ ক্যাপ্টেন তো উদ্ধার করেছিল রবিনসন ক্রুশোকে এবং হচ্ছে জুরিকে এবং তারা ব্রাজিলের দিকে নিয়ে গিয়েছিল, সেটা আমরা জেনেছি। এবং স্পেনের আইল্যান্ডে তারা কিছু ক্রিউ, যাই হোক এভাবে ইংল্যান্ডে গিয়ে রবিনসন ক্রুশো ওই উইডোর কাছে 200 পাউন্ড পাওয়ার পরে সে সেখানে আবারও তার ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শুরু করলো এবং এক পর্যায়ে রবিনসন ক্রুশো বিয়ে শাদিও করলো। তারপরেও আবারও রবিনসন ক্রুশো চেয়েছিল সে আবারও অ্যাডভেঞ্চারাস লাইফে যাবে, তবে সে লাস্টে গিয়ে রবিনসন ক্রুশো কিন্তু তার ফ্যামিলির সঙ্গে মিশে গিয়েছিল এবং তার একটা ফ্যামিলি লাইফ হয়েছিল। সে কিন্তু বুঝতে পেরেছিল যে আসলে ফ্যামিলি লাইফের গুরুত্বটা কত, বা সে যে তার বাবার কথা অমান্য করলো এবং তার জীবনে কত বড় বড় বিপদ আসলো। তো আমরা এই গল্পর এবার থিমটা, এই নোভেলের যে থিমটা, সে থিমগুলো এবার চলুন দেখে নেওয়া যায়। যেমন যে থিমের মধ্যে আমরা পাচ্ছি কি আনসার্টেনিটি অফ মাস্টারি। আচ্ছা, রবিনসন ক্রুশো খুব চেয়েছিল যে সে হচ্ছে গিয়ে একজন নিজে একা 100 এরকম আমরা যে কথাটা বলি, সে তার বাবার কথা না শুনে নিজেকেই খুব বেশি প্রায়োরিটি দিল, বাট সেটা কি আনসার্টেনিটি, খুবই অনিশ্চয়তা, এখানে কোনো নিশ্চয়তাই ছিল না। তাহলে এই নোভেলের একটা আমরা থিম পাচ্ছি আনসার্টেনিটি অফ মাস্টারি, মানে তোমার হচ্ছে গিয়ে প্রভুত্ব করার মাঝে যে অনিশ্চয়তা সেটা একটা দিক বোঝানো হয়েছে। দেন ইম্পর্টেন্স অফ সেলফ অ্যাওয়ারনেস, আচ্ছা তোমার হচ্ছে মানে নিজস্ব বুদ্ধি প্রয়োগের যে ব্যাপারটা সেটার গুরুত্বটা রয়েছে এখানে। কারণ রবিনসন ক্রুশোকে যখন সে দ্বীপে একা হয়ে পড়লো তখন কিন্তু তাকে নিজেকে চিন্তা করতে হলো যে সে কী করে তার নিজেকে সেভ করতে পারবে, যার কারণে তাকে কিন্তু
সেলফ অ্যাওয়ারনেস তার জাগ্রত হলো এবং নিজের বুদ্ধিমত্তায় সে ব্রেন খাটিয়ে সে কিন্তু বেঁচে ফিরলো। দেন আমরা পাচ্ছি কনফ্লিকশন বিটুইন রিলিজিয়ন অ্যান্ড ওয়েলথ। রবিনসন ক্রুশো মধ্যে আমরা দেখব যে দেশে কিন্তু ধর্মকর্ম একেবারে ছেড়ে দিয়েছিল এবং তার শুধু ওয়েলথ, আরও সম্পদ চাই, আরও সম্পদ চাই, আরও অ্যাডভেঞ্চারাস হতে চাই, এইরকম কিছুই আমরা দেখতে পাবো। এবং তার মধ্যে যে কনফ্লিক্টস আর রিলিজিয়নের প্রতি, তবে লাস্ট পর্যন্ত কিন্তু সে বাইবেল পড়েছিল এবং সে একবার অসুস্থ হয়ে পড়ায় গডের কাছে প্রেও করেছিল, গডটাকে সেখানে সুস্থও করে দিয়েছিল। তো আমরা এখানে কনফ্লিকশন বিটুইন রিলিজিয়ন অ্যান্ড ওয়েলথেরও ব্যাপার স্যাপারগুলো দেখতে পাবো। দেন সোসাইটি অ্যান্ড ক্লাস, সমাজ এবং ক্লাসের যে পার্থক্য, যেখানে একটা সোসাইটিতে স্লেভারি প্রথা থাকে, দাস থাকে এবং প্রভু থাকে, এই যে সমাজের যে বিদ্যমান যে দাসত্ব প্রথা, কারো উপর অত্যাচার করা, সে বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। দেন ম্যান অ্যান্ড নেচারাল ওয়ার্ল্ড, মানুষ এবং প্রাকৃতিক মানে প্রকৃতি কিন্তু রবিনসন ক্রুশোকে লালিত পালিত করেছে, প্রকৃতির বুকে রবিনসন ক্রুশো বড় হয়েছে, প্রকৃতি কিন্তু তাকে হেল্প করেছে, সে আইল্যান্ডে গিয়ে প্রকৃতির উপর নির্ভর করেই বেঁচেছিল। দেন রুলস অ্যান্ড স্লেভারি, এ কথাটা আমরা বলেছি অলরেডি যে সেখানে রুলস, স্লেভারি, মাস্টারি এই বিষয়গুলো আমরা পাচ্ছি। এবং ফ্যামিলি, আসলে ফ্যামিলি বন্ডিংটি কতটা দরকার সেটি কিন্তু রবিনসন ক্রুশো ফ্যামিলি থেকে পালিয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছিল। দ্বীপে যখন সে বারবার নির্জন থেকেছে, একা থেকেছে, তখন সে বুঝতে পেরেছে একটা ফ্যামিলি বন্ডিংয়ের কতটা বেশি প্রয়োজন। এবং নেসেসিটি অফ রিগ্রেট, অনুতাপ করা। লাস্ট পর্যন্ত রবিনসন ক্রুশো কিন্তু অনুতপ্ত করেছিল যে সে তার বাবার কথা অমান্য করে সে শিপ হয়ে যে বা অ্যাডভেঞ্চারাস লাইফে বেরিয়ে পড়েছিল, বাট এটা ছিল তার জীবনের একটা চরম ব্যর্থতা বা বোকামি যে সে তার বাবার কথা অমান্য করেছিল। সে যদি তার বাবার কথা অমান্য না করতো তাহলে সে হয়তো অনেক রিল্যাক্সে লাইফ লিড করতে পারতো। তাহলে এই বিষয়গুলো রবিনসন ক্রুশোতে ফুটে উঠেছে। এবং লাস্ট আমরা বলতে চাই রবিনসন গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম, এখানের মোরালিটিটা আমরা দেখে নিব। মোরালিটি হচ্ছে ওয়াল শুড বি ওবিডিয়েন্ট টু হিজ ফ্যামিলি, প্রত্যেকেরই তারা আসলে পরিবারের প্রতি ওবিডিয়েন্ট বা আনুগত্য হওয়া উচিত, কখনো কারোর পরিবারই কারোর জন্য কখনো খারাপ চায় না, এই জিনিসটা মাথায় রাখা উচিত। দেন শুড কিপ ফেইথ ইন গড, স্রষ্টার প্রতি সবার বিশ্বাস রাখা উচিত, হাজারো অনেক ভালো পরিস্থিতি বা খুবই খারাপ অবস্থাতেও স্রষ্টাকে ভুলে যাওয়া যাবে না এবং তার প্রতি কোনো আস্থা হারানো যাবে না, স্রষ্টার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। অ্যান্ড লয়াল টু দ্য ওয়েলউইসার, এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আসলে তাদের প্রতি আমাদের লয়াল আনুগত্য থাকা উচিত, কারণ তারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা ভালোই চায়, সো তাদের কথা শুনতে হবে। এই বিষয়গুলো কিন্তু এই গল্পে বা এই নোভেলে ফুটে উঠেছে। তো এই ছিল রবিনসন ক্রুশো বাই ড্যানিয়েল ডিফোর লেখা। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।